জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া সহ 15 জন বিশিষ্ট ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠানকে এবছরের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত হয়। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে পবিত্র ঈদ উল ফিতরের ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী 18 মার্চের নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে। মাহবুব সৈকতের রিপোর্ট। প্রতিদিনের মতো সকাল 9টার পরপরই সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সকাল 10টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় মন্ত্রী পরিষদের দ্বিতীয় বৈঠক। প্রায় 2 ঘন্টার বৈঠকে আলোচনায় আসে যুদ্ধ পরিস্থিতিতে করণীয়, সংসদের প্রথম অধিবেশন, আসন্ন ঈদ এবং সরকারের অগ্রাধিকার কর্মসূচি সহ নানা প্রসঙ্গ। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের বিষয়টিও বৈঠকে আলোচনায় এসেছে বলে জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমরা কথা বলেছি এবং বেশ কিছু প্রসঙ্গ এসেছে, এরপরে এটা চূড়ান্ত হবে। আসন্ন ঈদ উপলক্ষে 18 মার্চ নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করে শবে কদর এবং 26 মার্চ জাতীয় দিবস সহ মোট 10 দিনের ছুটি অনুমোদিত হয়েছে মন্ত্রিপরিষদ সভায়। 18 মার্চ থেকে ছুটি এটা সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে। এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং এর তথ্য অনুযায়ী জ্বালানি সাশ্রয়ে বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান তার কক্ষের বৈদ্যুতিক লাইট এবং এয়ার কন্ডিশন 50 ভাগ কমিয়ে দেন এবং একই সাথে দিনের আলো ব্যবহারের জন্য জানালার পর্দাও খুলে দেন। প্রধানমন্ত্রীর এই কাজ ইতিমধ্যেই অনুকরণ করেছে মন্ত্রী এবং মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরও। লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন, বলেছে কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট সানলাইট আসবে। এখানে এসি আছে, অবৈধ এসি যদি থাকে সেগুলো বন্ধ করে দেবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে এবছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। 2 নম্বর হচ্ছে ফৌজদার ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য দেওয়ার জন্য, যারা বীর উত্তম বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছেন। মেজর মোহাম্মদ আব্দুল জলিল, মরণোত্তর, মুক্তিযুদ্ধের জন্য। অধ্যাপক ডাক্তার জহুরুল করিম, বিজ্ঞান ও প্রযুক্তির জন্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চিকিৎসা সেবা এবং চিকিৎসা বিদ্যার জন্য। এম হানিফ ওরফে হানিফ সংকেত, সংস্কৃতির জন্য। বশির আহমেদ, মরণোত্তর। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সরকারি ও রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা এবং দেশে ফেরার সময় প্রোটোকল হিসেবে বিমানবন্দরে কোন কোন কর্মকর্তাকে উপস্থিত থাকতে হবে তা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার নিয়ে বৃহস্পতিবার সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠি অনুযায়ী প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা এবং দেশে ফেরার সময় মাত্র 4 জন কর্মকর্তাকে বিমানবন্দরে থাকতে হবে। আগে এই সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সরকারের প্রধানমন্ত্রী সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশ যাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে বিমানবন্দরে মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ এবং মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উপস্থিত থাকবেন। ঈদের সময় কোনো বাস কোম্পানি অতিরিক্ত ভাড়া নিলে তার রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আসন্ন ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিয়ে সচিবালয়ে আয়োজিত সভা শেষে কথা জানান তিনি। ঈদযাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সর্বোচ্চ সজাগ রয়েছে। পূর্বের যে কোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ হবে বলেও দাবি করেন শেখ রবিউল আলম। নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে আছে, সেই নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকা বেশি নিলে আমাদেরকে জ্ঞাত করেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তার নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করা হবে। কোনো বাসই ইচ্ছা মতো ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো ভাড়া নেয় তার রুট পারমিট ক্যান্সেল করা হবে, তার রুট পারমিট থাকবে না। এবং
ওই ভাড়া নিতে গিয়ে যদি ফৌজদারি অপরাধ ঘটে থাকে তাকে শাস্তির আওতায় আসতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 6 সদস্যদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকালে গুলশানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ডক্টর মঈন খান জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক, অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় শুভাকাঙ্ক্ষী বলেও মন্তব্য করেন ডক্টর মঈন খান। এর আগে পল কাপুরের সাথে বৈঠক করেছে জামায়াত ইসলামীর 5 সদস্যের প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পরে তিনি সাংবাদিকদের জানান, সংসদে ভাইব্রেন্ট রোল প্লে করবে জামায়াত। জনগণের স্বার্থ রক্ষা হয় এমন বিষয়ে কথা বলবে সংসদে। বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিং-এর রাজসাক্ষী পাওয়া গেছে দাবি করে বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি বলেন, বিএনপি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে কথিত বিজয় পেয়েছে তা এখন প্রমাণিত। সাদিয়া হক মৌয়ের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা একটা রাজসাক্ষী পেয়েছি। সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। ডক্টর তাহের অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচনকে প্রভাবিত করতে পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তিনি দাবি করেন, সাবেক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান লন্ডন ষড়যন্ত্রের প্রধান হোতা এবং তাকে অপসারণ করা উচিত। এটা স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে, ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন এবং তার সেই কাজের পুরস্কার হিসাবেই উনি পররাষ্ট্রমন্ত্রীর এই রিওয়ার্ডটা উনি পেয়েছেন। উনি ইন্টারিম গভর্নমেন্টের থেকে বিএনপিকে হেল্প করবে নির্বাচনে, আর বিএনপি সরকার গঠন করলে ওনাকে মন্ত্রী বানাবে। এই দুটাই কিন্তু তাদের অবস্থান দিয়ে পরিষ্কার হয়। আমরা মনে করি রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং খলিলুর রহমান সাহেবকেও জিজ্ঞাসাবাদ করা উচিত যে কি ইঞ্জিনিয়ারিং তারা করেছে, তাদের সাথে কারা জড়িত ছিল। বর্তমান সংবিধানের আওতায় একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকবে উল্লেখ করে ডক্টর তাহের বলেন, সরকার লিখিত প্রস্তাব দিলে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়ার ব্যাপারটি বিবেচনা করবে জামায়াত। সরকার বর্তমান সংবিধানের আওতায় যে একজন স্পিকার হবে সরকারের কাছ থেকে, আর যে একজন ডেপুটি স্পিকার আছে এটা তারা বিরোধী দলকে অফার করবে। সেই ক্ষেত্রে বিষয়টা কি হয় আমরা বিবেচনা করে দেখব। তবে সেই জন্যে তাদের কাছ থেকে আমাদেরকে অফিসিয়ালি লিখিত প্রস্তাব পাওয়া জরুরি। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় 9 এপ্রিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আজ এ তারিখ নির্ধারণ করেন। আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেন প্রসিকিউশন। আর আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, বেকসুর খালাস পাবেন তাদের মক্কেলরা। এসএম আরিফের রিপোর্ট। 2024 সালের 16 জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এ হত্যাকাণ্ড আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়, ক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। আবু সাইদ হত্যার ঘটনায় গত বছরের 24 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 30 জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। দীর্ঘ 8 মাস ধরে চলা বিচারিক কার্যক্রম শেষে 9 এপ্রিল মানবতাবিরোধী অপরাধের এই মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 2। সর্বমোট 25 জনের সাক্ষ্য গ্রহণ করেছি। আমরা আশা করছি যে এই মামলায় আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি বিধায় আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতেছি। আবু সাইদ গুলিতে নিহত হননি দাবি করে আসামি পক্ষের আইনজীবীর প্রত্যাশা, আসামিরা খালাস পাবেন। এই মামলা একদিকে যেমন গুলির কারণে তার মৃত্যু হয়েছে এইটা প্রমাণ হয় না, অন্যদিকে এই মামলাটি এই আদালতের বা এই ট্রাইব্যুনালের এখতিয়ার
ভুক্ত মামলায় আসে কিনা সেটা সন্দেহ তৈরি করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ এই মামলায় 24 জনই পলাতক। গ্রেপ্তার রয়েছেন 6 জন। SM আরিফ, মাইটিভি, ঢাকা। এবার উত্তাল মধ্যপ্রাচ্য। ইরান ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের যৌথ হামলায় ইরানে অন্তত 1045 জন নিহত হয়েছেন। বুধবার তেহরান সহ ইরানের পবিত্র শহর কোম, ইস্পাহান এবং দেশের পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে তেহরানও অপারেশন ফতেহ খাইবার এর 5ম দিনে 17 দফায় ইসরায়েল ছাড়াও তুরস্ক, ইরাক, সিরিয়া ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে। সাইদুর রহমান আবিরের রিপোর্টে বিস্তারিত। ইরান ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের যৌথ হামলায় ইরানে অন্তত 1045 জন নিহত হয়েছেন। তেহরান সহ ইরানের পবিত্র শহর কোম, ইস্পাহান এবং দেশের পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইরানও অপারেশন ফতেহ খাইবারের 5ম দিনে 17 দফায় ইসরায়েল ছাড়াও তুরস্ক, ইরাক, সিরিয়া ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। মধ্যরাতে ইসরায়েলে নতুন করে মিসাইল ছুড়েছে। ইরাকে কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হেডকোয়ার্টারে ড্রোন হামলা চালিয়েছে IRGC। দেশটির ইরবিল বিমানবন্দরের কাছেও আঘাত হানে তেহরানের একটি ড্রোন। আল খার্জ শহরে তেহরানের 3টি ক্রুজ মিসাইল প্রতিহতের দাবি করেছে সৌদি আরব। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে পাশ হয়নি। 100 সদস্যের মধ্যে 52 জন প্রস্তাবের বিপক্ষে ও 47 জন পক্ষে ভোট দেন। ফলে প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সীমিত করার ওয়ার পাওয়ার্স রেজলিউশন আটকে যায়। বিরোধী সদস্যরা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ করা এবং ভবিষ্যতে যে কোনো সামরিক পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার দাবি জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান, বরং এ যুদ্ধে দেশটির প্রতিরক্ষা বাহিনীর মূল মনোযোগ নিজেদের লক্ষ্য অর্জন করা এবং যুক্তরাষ্ট্রকে একটি কঠিন জবাব দেয়া। ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং দেশটির সেনাবাহিনীর অন্তর্গত খতম আল আনাবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি কমান্ডার জেনারেল কিওমার সাইদারি এ তথ্য জানিয়েছেন। সাইদুর রহমান আবির, মাইটিভি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের ঘটনায় আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 28 ক্রু সহ 189 বাংলাদেশিকে নিয়ে ইউএস বাংলার বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে। সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশিরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকা পড়েন তারা। তাদের গ্রহণ করতে বিমানবন্দরে অপেক্ষারত স্বজনরা বলেন, হঠাৎই যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় স্বজনরা উদ্বিগ্ন ছিলেন। ফেরার খবরে গভীর রাতেই বিমানবন্দরে চলে আসেন তারা। প্রিয়জনকে নিরাপদে ফেরত পাচ্ছেন, এটাই তাদের বড় স্বস্তি। উত্তাল হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে ইরান। হামলা পাল্টা হামলার জেরে থমকে গেছে মধ্যপ্রাচ্যের তেল গ্যাসের উৎপাদন ও বাজারজাত করার প্রক্রিয়া। যুদ্ধের প্রভাব এরই মধ্যে পড়েছে বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বিস্তারিত সাদিয়া হক মৌয়ের প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শীর্ষ নেতা খামেনিকে হারিয়ে শোকাহত ইরান যেন বারুদের মতো জ্বলে উঠেছে। মধ্যপ্রাচ্যের দেশে থাকা মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। অবশ্য এই হামলা থেকে বাদ যাচ্ছে না মার্কিন পৃষ্ঠপোষকতার বিভিন্ন জ্বালানি অবকাঠামো।
ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইতিমধ্যে তেল খনিতে তেল উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এর প্রভাবে বিশ্বব্যাপী তেলের বাজারে মাত্র একদিনের ব্যবধানে জ্বালানি তেলের দাম বেড়েছে 9%। গবেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘমেয়াদে চললে এতে করে তেলের দাম ব্যারেল প্রতি 80 থেকে $110 পর্যন্ত বেড়ে যেতে পারে। বিশ্বের জ্বালানি তেলের মোট শতকরা 20 ভাগ, 100 ভাগের 20 ভাগ জ্বালানি তেল হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে আসে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। শতকরা 20 ভাগ, এটা কোনো কম নয়, এটা বিশাল একটা বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে যাওয়াতে সারা বিশ্বে ইতিমধ্যে তেলের দাম বেড়ে গেছে। বিভিন্ন খাতের জ্বালানি তেল শতকরা হিসাবে মোটামুটি যা আছে তাতে আমাদের 55 দিনের মজুদ আছে। এর মধ্যে আবার বিকল্প জ্বালানি তেলের অনুসন্ধান করে আমদানি করে 55 দিনের পরে যাতে জ্বালানি তেলের অভাব না হয় সেটি আমাদের ব্যবস্থা করতে হবে। রপ্তানির ক্ষেত্রে দেখেন যে আমরা যে কাঁচামালগুলি যেগুলি আমরা আমদানির ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলি তো অনেক আছে যেগুলি মধ্যপ্রাচ্য হয়ে আসে, এবং সেখানে কিন্তু আমাদের এই মুহূর্তে কোনো জাহাজ বার্থিংয়ের ব্যবস্থাটা নেই। তো সেইটা একটা বড় চ্যালেঞ্জ। তো আমি মনে করি যে এখন থেকেই সেটা একটা প্রস্তুতি নেওয়া উচিত, যে প্রস্তুতিটার মাধ্যমে আমরা পরবর্তী যে কর্মদিবসগুলো আমাদের চালিয়ে যাওয়া যায়। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোই বাংলাদেশের প্রধান শ্রম বাজার, কিন্তু এই যুদ্ধ দীর্ঘমেয়াদে চললে বাংলাদেশ থেকে নতুন শ্রমিক নিয়োগ বাধাগ্রস্ত হবে, যার প্রভাব পড়বে রেমিটেন্সে অর্থাৎ ব্যাংকিং, কেন্দ্রীয় রিজার্ভে। যখন এই যুদ্ধ যদি এই মধ্যপ্রাচ্যে আরো 1 মাস চলে, 2 মাস চলে, অথবা 3 মাস চলে, তখন ঘটনাটা কোন দিকে যাবে? তখন ওইসব দেশে আমাদের প্রবাসী যারা আছে তারা চাকরি হারাবে, এবং ওই যে চাকরি হারাবে তারা দেশে ফিরে আসবে। এবার আসে আমাদের প্রস্তুতির ব্যাপারে। প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে ইমিডিয়েটলি আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরকে শারীরিকভাবে প্রোটেকশন দেয়া, তাদেরকে নিরাপদ স্থানে রাখা, এবং তাদেরকে মানসিকভাবে প্রবাসী যারা আছে এবং তাদের ফ্যামিলি যারা দেশে আছে তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করে তারপরে তাদেরকে আশ্বস্ত রাখা, এটা তো রাষ্ট্রের কাজ। এই অবস্থায় দেশের অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের প্রত্যাশা, খুব দ্রুতই আলোচনা বা কূটনৈতিক সমঝোতার মাধ্যমে সমাধান হোক এই যুদ্ধের। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। এবার অমর একুশে বইমেলা প্রসঙ্গ। দর্শক, অমর একুশে বইমেলা রোজার মাসেও বেশ জমজমাট। এই মুহূর্তে বইমেলায় আছেন সহকর্মী শবনম অবনী, যুক্ত হচ্ছে তার সাথে। অবনী, অমর একুশে বইমেলায় পাঠক ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ সাউদা। অবস্থান করছি সোহরাওয়ার্দী বইমেলা প্রাঙ্গণে। এখানে আজকে গত কয়েকদিনের তুলনায় পাঠকদের উপস্থিতি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। রমজান উপলক্ষে হচ্ছে এই কয়েকদিন মানুষের উপস্থিতি কম থাকলেও গত কয়েকদিনের তুলনায় আজকে পাঠকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে অনেক বেশি। আমরা কথা বলেও জেনেছি এখানকার যে প্রকাশনার লোকজন রয়েছে বা স্টলের লোকজন রয়েছে তাদের সাথেও কথা বলে জানতে পেরেছি যে গত কয়েকদিনের তুলনায় আজকে পাঠকদের উপস্থিতি একটু বেশি দেখা যাচ্ছে। আপনি যদি জানেন যে এইবার হচ্ছে নির্বাচন এবং অন্যান্য রাজনৈতিক কারণে বইমেলা একটু দেরিতে শুরু হয়েছে, যেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে আপনার 26 ফেব্রুয়ারি। এ পর্যন্ত বইমেলায় নতুন বই প্রকাশিত হয়েছে, যেটা আমরা জানতে পেরেছি কথা বলে 374টি। মেলায় আজ 8ম দিনে প্রকাশিত হয়েছে 92টি বই, নতুন প্রকাশিত 92টি বই এসেছে। এছাড়া গতকাল এসেছিল নতুন প্রকাশিত 81টি বই। এছাড়া দেখতে পাচ্ছি যে আমরা নতুন বইয়ের পাশাপাশি পুরনো যে জনপ্রিয় লেখকরা রয়েছে তাদের বইয়ের চাহিদাও বেশ ভালো। সেসব স্টলগুলোতেও পাঠক দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। তাদের মধ্যে অনেকের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা বলছেন রোজার মধ্যেও তাদের বই কেনার আগ্রহ কমেনি। তারা চলে এসেছে নতুন বইয়ের ঘ্রাণ নেয়ার আনন্দে। রমজানের উপেক্ষা করেও মেলায় ঘুরে তাদের প্রাণের বই মেলায় নতুন
বই কেনার আনন্দ উপভোগ করার জন্য চলে এসেছে। প্রাণের বইমেলা তাদের কাছে সবাই বলছেন যে নির্বাচনের কারণে দেরিতে শুরু হওয়ায় এবারে সময় একটু কম, তাও সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বইমেলার পরিবেশকে প্রাণবন্ত করতে পাঠক এবং প্রকাশক সবাই মিলে বেশ চেষ্টা করে যাচ্ছেন। সাউদা, এই ছিল আমার কাছে বইমেলা থেকে সর্বশেষ। আপনি আপনাকে ধন্যবাদ। দর্শক, অমর একুশে বইমেলা সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শবনম অবনী। সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখার অভিযোগে শরীয়তপুরের 250 শয্যা জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার রাজেশ মজুমদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, এই চিকিৎসকের লাইসেন্স 6 মাসের জন্য স্থগিত করা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থার সরকারি দায়িত্ব পালনে অবহেলা বন্ধে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদের ঘাটতি রয়েছে জানিয়ে পর্যায়ক্রমে নতুন নিয়োগের মাধ্যমে এই সংকট কাটিয়ে ওঠার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 18 বিধির 39 এক বিধি মোতাবেক কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না তার জবাবপত্র জারির 3 দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবরে দাখিল করার জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে। হোয়াই ইউ উইল নট বি সাসপেন্ডেড, কারণ দর্শন নোটিশ একটা দেওয়া হয়েছে ওনাকে 6 মাসের জন্য ওনার লাইসেন্স স্থগিত করা হয়েছে। প্র্যাকটিস করতে পারবে না, হি ওয়ন্ট বি এবল টু ডু এনি প্র্যাকটিস। দক্ষ জনবলকে ঘুমন্ত না রেখে আংশিক সক্রিয় না করে রেখে পুরোপুরি সক্রিয় করে তুলতে পারলে মানুষের মধ্যে তথ্য সেবার যে চাহিদা রয়েছে সম্পূর্ণভাবে তা পূরণ করা সম্ভব। রাজধানীর চলচ্চিত্র প্রকাশন অধিদপ্তর তথ্য ভবনে ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য সচিব মাহবুবা ফারজানা। এবং আমাদের চ্যালেঞ্জ, এই দুটোকে সামনে রেখে আমাদের যেভাবে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করা দরকার এবং সেই অনুযায়ী আমাদের মিনিস্ট্রিকে যদি আমি একটা ডিভাইসের সঙ্গে তুলনা করি তাহলে এই ডিভাইসটাকে যেভাবে রিক্যালিব্রেট করা দরকার এবং এটা বিল্ট ইন সিস্টেমের মধ্যে যে ধরনের পরিবর্তনগুলি আনা দরকার সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সব ধরনের অ্যাপস যেমন একটা আধুনিক ডিভাইসে ইনস্টল করা যায় কিন্তু পুরনো ডিভাইসে কিন্তু সেটা করা যায় না। মন্ত্রণালয়কে কিন্তু সেরকম একটা দক্ষ ওই ডিভাইসে পরিণত হতে হবে যাতে সে ইনফরমেশনের আধুনিক সব ধরনের সফট কন্টেন্ট এবং সফট পাওয়ারকে সে যেন ইনস্টল করতে পারে। নিরপেক্ষ ও সংঘাতমুক্ত ভূমিকা পালন নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন করে গভর্নর নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে সংস্থাটির কার্যালয়ে ব্রিফিংয়ে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সুশাসন প্রতিষ্ঠায় নতুন সরকারের নেওয়া পদক্ষেপগুলো আশাব্যঞ্জক। এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। টিআইবির অডিটোরিয়ামে সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য টিআইবি সুপারিশ সংবাদ সম্মেলনে কথা বলেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগে স্বচ্ছতা ও স্বার্থের সংঘাতমুক্ত প্রক্রিয়া নিশ্চিতের আহ্বান জানান ডক্টর ইফতেখারুজ্জামান। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীন, নিরপেক্ষ, বিশেষ করে স্বার্থে সংঘাতমুক্ত ভূমিকা পালন নিশ্চিতের স্বার্থে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিল করতে হবে এবং সংশ্লিষ্ট খাতে পরীক্ষিত দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, বিশেষ করে সর্বোপরি গভর্নরের দায়িত্বের আওতাভুক্ত সকল বিষয়ের স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে ভূমিকা পালনে সক্ষম এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক দেশের আর্থিক খাতের অভিভাবক। এর নেতৃত্বে এমন ব্যক্তি থাকা প্রয়োজন যিনি সম্পূর্ণভাবে নিরপেক্ষ। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 সংশোধন করে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ অপসারণ প্রক্রিয়া, স্বচ্ছ কাঠামো প্রবর্তন, পরিচালনা পর্ষদে সরকারের প্রতিনিধিত্ব কমানো এবং স্বাধীন বিশেষজ্ঞ সদস্য বাড়ানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। নতুন সরকার প্রধান সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেগুলো আশাব্যঞ্জক বলেও মন্তব্য করেন তিনি। যে হাত বদলের সংস্কৃতি, এটা আমাদের সময়, আমরাই এখন জিতেছি, আমরাই সব নিয়ে নেব, এই যে সংস্কৃতি এবং সেটি থেকে উত্তরণ করতে না পারলে এটা আত্মঘাতী হবে।
যারা দায়িত্ব পেয়েছেন সরকার পরিচালনায়, এটা যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আত্মঘাতী হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দিন যতই অতিবাহিত হচ্ছে ততই সরব হচ্ছে রাজধানীর ঈদের বাজার। আর তাই রাজধানীর ছোট বড় বিপণী বিতান ও শপিং মলে ঈদের পোশাক কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। তবে অন্যান্য বারের তুলনায় এবার ঈদ কেনাকাটায় অনেকটা স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন ক্রেতা সাধারণ। তারা বলছেন এবার পণ্যের দামে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসায় ঈদ বাজারে ফিরেছে আস্থা। আরো জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ঈদকে সামনে রেখে রাজধানীর গাউছিয়া এবং অপর পাশে নিউ মার্কেট এখন ক্রেতাদের সরব উপস্থিতিতে জমে উঠেছে ঈদ বাজার। তাই রোজার 15তম দিনে এখানে সকাল থেকেই বাড়তে থাকে ভিড়, আর দুপুর গড়াতেই এর রূপ যায় পাল্টে, যেখানে পরিবার পরিজন নিয়ে নানা বয়সী মানুষ আসেন তাদের পছন্দের পোশাক কিনতে। আমি এসেছি ঈদের কেনাকাটা করতে আমার বাবা আর মায়ের সাথে। আমার মা যেটা পছন্দ করবে আমারও সেটা পছন্দ। বিক্রেতারা জানান মাসের শুরু থেকেই বেচাকেনা ভালো হলেও রোজার মাঝামাঝি সময়ে এসে আরো ভালো হচ্ছে ঈদের পোশাক বিক্রি। এই 10 দিন আমাদের মোটামুটি কাস্টমার আসতে, পরের 10 দিনও আবার বেশি হয়, চামড়া ঈদ পর্যন্ত আমাদের কাস্টমার থাকে। বর্তমানে দেখা যাচ্ছে আমাদের বাজার ভালো যাচ্ছে। তবে গত কয়েক মাসের তুলনায় প্রয়োজনীয় ঈদ সামগ্রীর দাম কিছুটা স্থিতিশীলতা দেখা দেওয়ায় ঈদ বাজারে ফিরেছে আস্থা। আমার ছোট ভাইকে নিয়ে আসলাম, দেখি ও কি কেনাকাটা করে, তারপরে আমি নিজের জন্য 3 পিস যা পছন্দ হয় নিব আর কি। নিউ মার্কেটে আসছি ঈদের শপিং করতে, শার্ট কিনেছি, পাঞ্জাবি দেখতেছি, পছন্দ হলে পাঞ্জাবি কিনবো। আর তাই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এবার ঈদকে সামনে রেখে ক্রেতাদের মাঝে বিরাজ করছে এক ধরনের স্বস্তির আভাস। আগের থেকে এবারের ঈদটা আরো বেশি স্পেশাল মনে হচ্ছে, সবকিছু মিলিয়ে আরো বেশি আগে থেকে জমজমাট, মানুষ সবাই তো আগে থেকে আরো বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে। সব মিলিয়ে উৎসবের আমেজে প্রাণচঞ্চল হয়ে উঠেছে রাজধানীর ঈদ বাজার। ক্রেতা বিক্রেতার সরব উপস্থিতিতে কেনাকাটার মাঝে ঈদের আনন্দ যেন ছড়িয়ে পড়েছে আগে ভাগেই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।